স্বাগত দেশ সন্ধ্যায়, সাথে আছি আমি মুক্তা মাহমুদ। আমাদের আজকের বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক। সঙ্গে আলোচক হিসেবে আছেন এখন পর্যন্ত অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাকে স্বাগত। ধন্যবাদ। তিনি স্টেট ইউনিভার্সিটি শিক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। নিশ্চয়ই আপনি খুব পরিচিত এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে আলোচনা হবে নিশ্চয়ই আমাদের খুব এগিয়ে নিতে পারবো বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে। আপনাকে ধন্যবাদ এখানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ ডাকার জন্য। আরেকজন আলোচক হিসেবে আছেন ডক্টর সাব্বির আহমেদ স্যার। এখন পর্যন্ত আসলে নিশ্চয়ই আসলে আমাদের সঙ্গে অবশ্যই তিনি যোগ দেবেন। তো সেই পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাই। যেটা বিষয় বলছিলাম যে বাংলাদেশ ভারত সম্পর্ক। পারভেজ করিম আব্বাসী, আমি যদি একটু পেছন দিকে তাকাই যে বাংলাদেশ ভারত সম্পর্কের অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে কেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে কিন্তু আমরা যেখান থেকেই বলি না কেন, সরকার থেকেও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার থেকেও বলা হয়েছে, এবং আপনারা যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও এভাবেই বলেছেন যে সেই সম্পর্কটা একটা টানাপোড়েনের একটা সম্পর্ক ছিল। এখন আমরা যেটা দেখলাম যে বর্তমান রাজনৈতিক সরকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যে গঠন করেছে, সেই বিএনপি সরকার গঠনের 2 মাসের মাথায় কিন্তু যে পররাষ্ট্রমন্ত্রী তার এই ভারত সফর, এবং এই ভারত সফরে তিনি গতকাল মঙ্গলবার গিয়েছেন, এবং আমরা জানি যে তিনি আজকে সেখানকার দেশটির ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেখানকার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরিদাস সিং পুরীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে সাক্ষাৎগুলো কিন্তু হয়ে গেছে। আমরা যদিও এখন পর্যন্ত তেমন ইনফরমেশন বা তথ্য পাইনি যে আসলে এই আলোচনায় তারা কি বিষয়ে আলোচনা করেছেন। আপনার কাছে আসলে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে টানাপোড়েনের সম্পর্ক, এই টানাপোড়েনের সম্পর্ক থেকে স্বস্তির কোনো সম্পর্ক বাংলাদেশ ভারত তৈরি হবে কিনা এই সফরের মধ্য দিয়ে, ঢাকা দিল্লির সম্পর্ক আপনি কিভাবে দেখেন ভবিষ্যতে? ধন্যবাদ। আপনি এটা ডিটেইল এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন ব্যাকগ্রাউন্ডের জন্য, দর্শকদের জন্য বোঝার জন্য। এবং আমরা জানি যে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় 18 মাস বাংলাদেশ ভারতের সম্পর্ক প্রায় তলানিতে পৌঁছেছিল। এবং এটার এখন যদি আমরা পর্যালোচনা করি অল্পভাবে, মানে সীমিত আকারে, যে ভারতেও হচ্ছে বাংলাদেশের যে নতুন বাস্তবতা, এটাকে মেনে নেওয়ার যে এক ধরনের আমি বলবো যে একটা স্টাবার্ননেস বা একটা আওয়ামী লীগের পুরানো লিডারশিপের প্রতি এক ধরনের একটা মিসপ্লেসড একটা অ্যাটাচমেন্ট, এবং তার সাথে সাথে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু এলিমেন্টস ছিল যারা অ্যান্টি ইন্ডিয়া কার্ড, এখানে জনতুষ্টিমূলক এখানে রাজনীতিতে বা পপুলিস্ট পলিটিক্স খেলার জন্য অ্যান্টি ইন্ডিয়া কার্ড এবং অ্যান্টি বাংলাদেশ কার্ড দুই দেশে খেলা হয়েছিল। এবং এতে সম্পর্কে যথেষ্ট এখানে হচ্ছে যে কুপ্রভাব পড়েছিল বা অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছিল। আমরা জানি যে আমাদের ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস যেগুলো আছে, বিশেষত আমাদের আরএমজি যে রপ্তানি, যেটা ভারতের থ্রু দি থার্ড কান্ট্রি রপ্তানি আমরা করতাম, সেটা সাসপেন্ডেড হয়েছে, ভিসা সার্ভিস সাসপেন্ডেড হয়েছে, এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সন্দেহটা আরো বেড়েছে। কিন্তু এই সম্পর্কটা অনেক অংশে আমি বলবো যে একটা রিসেট হওয়ার আমি দেখলাম প্রক্রিয়াটা, যবে থেকে এখন যে বর্তমান প্রধানমন্ত্রী আর বিএনপি যিনি এখানে তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ফেরত আসলেন, তখন আমরা দেখলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের, এবং তারপর তার সাথে হোম মিনিস্টার রাজনাথ সিং, তারপর আপনি এমনকি প্রাইম মিনিস্টার মোদির অফিস থেকে আমরা দেখলাম একটা পজিটিভ মেসেজ আসছে। এবং ভারত কিন্তু কনসিস্টেন্টলি একটা কথা বলেছে যে ওরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওই রকম একটা ওরা অতটা সংযোগে বাড়াতে আগ্রহী না। এটা নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সাথে ওরা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবে। এবং আমরা দেখেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার ইন্তেকালের সময় এবং জনাব তারেক রহমানের শপথ গ্রহণের সময় ইন্ডিয়ার একটা পজিটিভ একটা অ্যাটিটিউড আছে। এখন আমরা এখন দেখছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমান নেতৃত্বে একটি টিম গেছে, এবং এটা অন দ্য ওয়ে কি এটা হচ্ছে একটা স্টপ ওভার ভিজিটও বলা যায়, গুডউইল ভিজিট বলা হচ্ছে দুই পক্ষ থেকে। এবং এটার পরে এই স্টপ ওভার ভিজিটের পরে এখানে যাবে হচ্ছে মরিশাসে, এখানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের জন্য। এখন এটাও একটা আমি বলবো যে এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, কেননা
অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন সম্পর্কটা খারাপ হচ্ছিল, তখন আপনি যদি মনে করেন আয়োরা কনফারেন্স, এটাও ইন্ডিয়ান ওশান রেলম কনফারেন্সে, তখন কিন্তু এখানে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি যেখানে ওই কনফারেন্স অ্যাডভাইজার্স কনফারেন্স ছিল, তখন কিন্তু জনাব খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আজিজ দোভালের সাথে কিন্তু একান্ত সাক্ষাৎ করেছিলেন। এবং তারপর থেকে দেখলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক যতটা খারাপ ছিল, তার থেকে আস্তে আস্তে হালকা হলেও উন্নতি হয়েছে। এখন যেহেতু একটা, আমি বলবো যে দীর্ঘসূত্রতা আছে, একটা কন্টিনিউটি আছে, কেননা যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন উনি এখন ফরেন মিনিস্টারও আছেন। তো উনি এখন হচ্ছে বাংলাদেশের নতুন সরকারের, ভারতের এখানে নরেন্দ্র মোদী সরকারের সাথে একটা ডিপ্লোম্যাটিক রিসেটের জন্য গেছে, এবং এটা বেসড অন মিউচুয়াল রেসপেক্ট এবং হচ্ছে মিউচুয়াল গেইনস। একটু পারভেজ করিম আব্বাস, আপনি যেটা বলছিলেন যে এই যে আমরা যে সম্পর্কটা চাই, পারস্পরিক আস্থা, সমতা এবং সম্মান, এই যে বিশ্বাস, এই যে জায়গাগুলো আসলে দিল্লি বাংলাদেশের যে এই যে প্রত্যাশা ভারতের সাথে সম্পর্ক স্থাপনে, এই প্রত্যাশা আসলে দিল্লি কতটা স্বস্তি বোধ করবে আপনার কাছে কি মনে হয়? দেখুন, মোটা দাগে যদি আপনি বলেন, তো দিল্লির কিন্তু একটা প্যারাডাইম শিফট হয়েছে। কেননা যেহেতু ওরা একটা ইমার্জিং পাওয়ার এবং একটা রিজিনাল পাওয়ার বটে, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে বা এশিয়ার মধ্যেও, তাদের মধ্যে কিন্তু এক ধরনের পর্যালোচনা হয়েছে বা এখানে আত্মপর্যালোচনা হয়েছে, সেলফ ইন্ট্রোস্পেকশন, যে কি কি কারণে যে বাংলাদেশকে আমরা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিলাম, সেখানকার আপামর জনসংখ্যার মধ্যে অনেক অংশে ভারতের প্রতি বা ভারতের সরকারের নীতির প্রতি এতটা কেন মানুষের এখানে বিরক্তি বা বিদ্বেষ। তো এটা হচ্ছে প্রথমটা। এবং দুই, বহু বছর ধরে আওয়ামী লীগ সরকারের এখানে যখন এখানে একের পর এক আমরা যেটা বলবো যে ভুয়া নির্বাচন বা ডামি নির্বাচন হচ্ছিল, ভারতের একচেটিয়া সমর্থনের জন্য যে ওরা ভারত যে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে জনসংযোগে বিচ্যুতি হচ্ছে, এটা কিন্তু অনুধাবন করেছে। নাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এককালে যে বিএনপি দল, যার সাথে হচ্ছে আওয়ামী লীগের বাইরে বিএনপি দলের সাথে ভারতে ওই রকম একটা পছন্দের একটা দল ছিল না। আমরা তো হালে তো ৫-১০ বছর তো যেটা দেখেছি, কিন্তু নতুন বাস্তবতা, নতুন বাংলাদেশ এবং ভূ রাজনৈতিক সমীকরণ যেটা চলছে সারা বিশ্বে, ভারত এবং বাংলাদেশের এখানে নিজস্ব স্বার্থে দুটো দেশ কিন্তু এখন হচ্ছে আবার নিজেদের পার্থক্যগুলো আইডেন্টিফাই করছে, নিজেদের মতের অমিল যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করছে, এবং সামনে একজন আরেকজনকে কিভাবে ওরা কাজে লাগতে পারে অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং একজন আরেকজনের নিরাপত্তার যে এখানে সংখ্যাগুলো আছে এটার ব্যাপারে আশ্বাস দিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া খুঁজছে। মানে যেটা আপনি বলছিলেন যে পারস্পরিক যে সম্পর্ক পুনর্নির্মাণ বা সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে, তার মানে ভারত এবং বাংলাদেশ দু দেশই হচ্ছে তাদের আগ্রহের জায়গা প্রকাশ করেছে, এবং বাংলাদেশ যেটা তার অবস্থান বলেছে বারবার আস্থা এবং বিশ্বাসের সাথে। কিন্তু এই বিশ্বাস আর আস্থা আসলে কতটা সম্ভব? আপনি যেটা সাধারণ মানুষের প্রত্যাশা বলেছেন যে বাংলাদেশের মানুষের একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে। এই যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করছেন, ইতিমধ্যে এখনও তিনি ভারতেই আছেন, এবং আজকে তিনটা ইম্পর্টেন্ট মিটিংয়ে তিনি যোগ দিয়েছিলেন। এই মধ্যে আমরা দেখলাম যে গতকাল লালমনিরহাট সীমান্তে একজন মারা গেছেন। এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা প্রাণের দাবি যে সীমান্তে যেন হত্যা শূন্যের নেমে আসে। একই সঙ্গে সেই এলাকায় আরো দুজন কিন্তু আহত হয়েছে, এবং সেটা কিন্তু বিএসএফ সেখানকার স্থানীয় প্রতিনিধিরা বলছেন। এইরকম চলে। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলি, তাদের দেশের যে পত্রিকা দ্য হিন্দু সংবাদ প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে সীমান্তে তারা সাপ এবং কুমির ছেড়ে দেবার কথা বলেছে। তো এই যে একটা আমরা যেটা বলছিলাম যে টানাপোড়েনের সম্পর্ক, সেই টানাপোড়েনের সম্পর্কের জায়গা থেকে এই যে এই বিষয়গুলো আসলে ভবিষ্যতের যে সম্পর্ক স্বাভাবিকরণের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা, বা প্রভাব ফেলেও কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনার কাছে কি মনে হয়? যথার্থ প্রশ্ন করেছেন। এখন আমরা যদি এমন ভান করি যে ভারত আর বাংলাদেশের মধ্যে সবকিছু, যেটা ইংরেজিতে বলে হাঙ্কি ডোরি, সবকিছুই ভালো আছে, বা এখানে হচ্ছে রাজনৈতিক এখানে কোনো সমস্যা নেই, তাহলে আমরা হচ্ছে যে বোকার স্বর্গে বাস করছি। এবং একটা ব্যাপারে আমাদের বাংলাদেশ, আমরা একটু বিরতির পর ফিরে আসবো, আপনার কাছে শুনবো এই বিষয়টা। দর্শক, এখন বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো দেশ সন্ধ্যায়। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকের বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক, নিবেদন করছে আর কামাল।
আলোচক হিসেবে আছেন আমাদের সাথে যথারীতি, যেটা বলছিলাম, যে অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যে বিষয়টা আসলে বিরতির আগে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে এই যে সীমান্ত হত্যা এবং সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে, তথাকথিত অনুপ্রবেশ যে বলছে যে ঠেকানোর জন্য যে কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার যে বিষয়টি, তো এইটা আসলে সম্পর্ক স্বাভাবিকরণের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে আপনার কাছে? যেটা আমরা বিরতি যাওয়ার আগে বলছিলাম যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে শুধু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর বিএনপি ক্ষমতায় আসলেই যে সব কিছু ভালো হয়ে যাবে এমন তো কোনো কথা আমরা বলতে পারি না, মানে পুরোপুরি 100% গ্যারান্টি দিয়ে। এবং এটার মধ্যে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এই আমাদের সীমান্তে যে এইভাবে আমাদের নিরীহ বাংলাদেশিদেরকে যেভাবে এখানে মারা হচ্ছে। আমি আপনাকে একটা তথ্য দিয়ে শুরু করি। 2015 থেকে 2025-এ 5জন বাংলাদেশি এখানে হচ্ছে নাগরিক নিহত হয়েছে বর্ডারে বিএসএফ এর ফায়ারিং। তার মানে গড়ে প্রত্যেক বছরে আপনার 30 জনের মতো নিহত হয়। এটার মূল কারণটা কি? যদিও বা আগের যখন শেখ হাসিনার সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদির মধ্যে অনেকগুলো বৈঠকে বলা হয়েছে যে এই বর্ডার কিলিংটাকে মিনিমাইজ করা হবে বা শুট এট সাইট পলিসি হবে না। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা হচ্ছে শুট এট সাইট পলিসি প্র্যাকটিস করে। কারণ এখন ওদের রেশনাল হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 4096 কিলোমিটারের যে এত বড় একটা বর্ডার, এখানে ইললিগাল মাইগ্রেশন হতে পারে। এবং অনেক সময় বাংলাদেশে যে এখানে আমি বলবো যে যথার্থ যে এই অভিযোগগুলো যখন উঠে তখন ওরা বলে এটা স্মাগলিং এর জন্য। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে স্মাগলিং যদি হয় তাহলে স্মাগলিং তো এক জায়গার গরু বা হচ্ছে আপনি যদি স্বর্ণ বলেন বা এখানে হচ্ছে যে আপনার কনজিউমার প্রোডাক্টস হয়, অনেক সময় আমাদের এখান থেকে ডিজেল আগে চলে যেত এখানে ওই পারে, এগুলোর জন্য তো দুই দেশেই আপনার এখানে স্মাগলিং এর জন্য সহযোগী লাগে। তো এবং বিএসএফ এবং এককালে যে আমাদের এখানে এখন তো আমরা বলি বিজেপি, আগে এখন বিডিআর ছিল, তো ওখানকার মধ্যে ওখানে এক ধরনের হচ্ছে সিকিউরিটি সিস্টেমের মাঝখানে আইদার সহযোগিতায় বা হচ্ছে অনৈতিক কারণভাবে সুযোগ করে এখানে হিউম্যান স্মাগলিংও চলে। তো এগুলোর জন্য তো শুধু একটা দেশের নাগরিকদের উপর বেপরোয়াভাবে এখানে আক্রমণ করা যায় না। হ্যাঁ, আর আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেটা সাধারণ মানুষের কথা যেহেতু বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে এই যে এই ধরনের পারসেপশন যখন চারদিকে হচ্ছে ছড়ায় এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখন এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, আমরা সম্পর্ক স্বাভাবিক চাচ্ছি। তো এই স্বাভাবিকরণের ক্ষেত্রে এই জায়গাগুলো আমি আবারও আপনার কাছে জিজ্ঞেস করছি, আমি সাধারণ বলছি মানুষের কতটা impact? সাধারণ মানুষের জন্য দেখুন এইখানে আপনি প্রথমতই হচ্ছে যে আমাদের যে এখানে লিথেল ওয়েপন্স এর উপরে পুরোপুরি ব্যান করতে হবে, যে বর্ডারে এখানে কোনো রকম ফায়ারিং করা যাবে না একজন আরেকজনের, যেখানে লিথেল ওয়েপন্স এর উপর, এবং দরকার হলে আমাদের সিনক্রোনাইজ বর্ডার ম্যানেজমেন্ট লাগবে। এবং এটা কিন্তু অলরেডি আছে ভারতের হচ্ছে চীনের সাথে। কিন্তু আপনি যদি দেখবেন ডোকলামে কিন্তু যখন ওরা করেছিল ভারতীয় এবং চীনার জওয়ানরা হাতাহাতি করেছিল। কেন? ওদেরকে তো ওরা হচ্ছে একজন আরেকজন উপরে হচ্ছে ওরা ওয়েপন্স ইউজ করার এখানে ওই পারমিশনটা নাই। তাহলে বাংলাদেশ যদি ভারতে যদি এত মনে করে যে এত কাছের দেশ হয়, তাহলে ওখানে আমরা এরকম একটা কনভেনশন করি যে এখানে যে লিথেল ওয়েপন্সের সিস্টেমটা না করা। ওরা বলে স্মাগলারদের কাছে অটোমেটিক ওয়েপন্স থাকে, তাহলে এখানে হচ্ছে বিএসএফ এবং বিজিবির মধ্যে জয়েন্ট বর্ডার পেট্রোলিং করা হোক, স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের অনেকগুলো প্রক্রিয়া আছে, রিয়েল টাইম ইনফরমেশন শেয়ারিং আছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, এই যে আপনি বললেন না কুমির আর সাপ এগুলো ছেড়ে দেওয়ার জন্য, এটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অবৈধ এখানে অভিবাসীদেরকে এখানে নিরুৎসাহিত করার জন্য ফ্লোরিডাতে ওরা হচ্ছে যেখানে কুমির এবং ইত্যাদি সাপ টাপ ছেড়ে দেওয়ার জন্য এখানে হচ্ছে ওনার একটা উদ্ভট একটা এখানে প্রপোজাল আছে। এখান থেকে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী সংস্থা এখানে এটা ওরা ইউজ করেছে। কারণটা কেন? এপ্রিল এবং মে মাসে আপনার কিন্তু পশ্চিমবঙ্গে এবং আসামে কিন্তু নির্বাচন আছে, লোকসভা নির্বাচন, এবং ওখানে আসামে এখানে বিজেপি আবার তারা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার লড়াই করছে। এবং ওদের সবচেয়ে বড় যেটা হচ্ছে অভিষ্ট লক্ষ্য বিজেপির এবং আরএসএস এর, যে ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দল থেকে এবং মমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতাটা নিয়ে যাবে। যখনই দেখবেন যে নির্বাচনের যখন প্রক্রিয়াটা আসে তার 1 থেকে 1.5 বছর আগে বিজেপি কিন্তু মানে আমি বলবো যে একেবারে রীতিমতো ধর্মীয় ভাবে ওরা একটা যুদ্ধে যে এখানে বলেছে বাংলাদেশি অভিবাসী এখানে পুরো দেশটাকে ছেয়ে ফেলেছে এবং বাংলাদেশ এখানে মমতা ব্যানার্জি জিতবে, এবং মমতা ব্যানার্জি হচ্ছে অ্যান্টি বাংলাদেশি রিটোরিক তখন ওনারা ইউজ করেন। এটা আমরা দেখব। এবং বাংলাদেশেও কিন্তু আপনি দেখবেন এই বর্ডার কিলিং এর জন্য
আপনি আমাদের সীমান্তের মানে পার্শ্ববর্তী এলাকা ভারতের সাথে সব জায়গায় কিন্তু দেখবেন বেশিরভাগ জায়গায় কিন্তু জামায়াতে ইসলামী বা ওদের এখানে যে সংশ্লিষ্ট যারা প্রার্থী আছে তারা কিন্তু জিতেছে। তো ভারত যদি চায় যে তাদের বাংলাদেশের মধ্যে যদি তাদের সফট পাওয়ারটা এক্সটেন্ড করার জন্য বা বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বটাকে আরো হচ্ছে সাস্টেইনেবল রাখার জন্য, তাহলে বর্ডার কিলিংটাকে ওরা এখন বন্ধ করতে হবে, একটা বাংলাদেশিও যাতে নিহত না হয়। এবং এটাই হবে যে ভারতের সবচেয়ে বড় হচ্ছে প্রুফ বা প্রমাণ দিবে যে তারা বাংলাদেশের যে এখানেকে যেভাবে সম্মান করে এবং বাংলাদেশে যে আমাদের যে এইগুলো কনসার্নস আছে, লেজিটিমেট কনসার্নস আছে, এটাকে ওরা প্রায়োরিটাইজ করে। আপনি যেহেতু বলছেন যে জি। বন্ধুত্বের যে জায়গাটা, অবশ্যই যে প্রতিবেশী দেশের কাছে মানে সাথে বাংলাদেশের যে বন্ধুত্ব এবং কাছের প্রতিবেশী, সেই প্রতিবেশী সুলভ আচরণ হিসেবেই বাংলাদেশ যখন আমরা এখন দেখছি যে পুরো বিশ্বে যে জ্বালানি তেলের যে একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা এই মুহূর্তেও কিন্তু বাংলাদেশ যেটা আমরা বলি যে ডিজেল জি। মার্চে আমরা দেখলাম যে ভারতের কাছ থেকে ডিজেল চেয়েছে এবং প্রতি উত্তরে কিন্তু ভারত দিতে রাজি হয়েছে। এখন পর্যন্ত যে হিসেব সেটা বলে যে 17টা জাহাজ আসবার ডিজেল দেশে আসবার কথা ছিল, এখন পর্যন্ত 9টি জাহাজ এসেছে এবং ভারত দিচ্ছেও। তো এই জায়গাটাতে আসলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক মানে ব্যাখ্যা করতে যাই, তো সেটা আসলে কিভাবে দেখবেন? কারণ এইটা তো বললাম যে চরম একটা মুহূর্ত, পুরো দেশে জ্বালানি ক্রাইসিস, পুরো বিশ্বে জ্বালানি ক্রাইসিস। তো সেই জায়গায় তো বাংলাদেশ এর পাশে ঠিকই ভারতের যে সহায়তা বলি বা বাংলাদেশের যে ভারতের যে বলবো যে প্রতিক্রিয়া বাংলাদেশে যে চাওয়ার প্রেক্ষিতে, তো সেই জায়গাটা তো ইতিবাচকই দেখছি আপনার। একদম ঠিক কথা। এবং এটা শুধু ভারত বাংলাদেশের সাথে করছে না, ভারত এই যে এই মধ্যপ্রাচ্যে যে এখানে যুদ্ধ চলছে, এখন আপাতত বিরতি আছে, দেখা যাক 2 সপ্তাহ বা 12 দিন বা 2 সপ্তাহের মতো বিরতি আছে, কিন্তু এটার জন্য যে সারা বিশ্বে যে জ্বালানি সংকটটা হচ্ছে, তার জন্য এটার কিন্তু বড় ধাক্কা কিন্তু বাংলাদেশকে পোয়াতে হচ্ছে। আমাদের জ্বালানি খাতে আমাদের 66% যে আমাদের পাওয়ার জেনারেশনের জন্য আমরা কিন্তু আমদানি নির্ভরশীল, এবং আমাদের ডিজেল যেটা আছে, ডিজেলের অধিকাংশ আমরা করি হচ্ছে আমদানি করি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এখন আমাদের জন্য একটা লাইফ লাইন হয়ে গেছে হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এই ফ্রেন্ডশিপ লাইন, এবং এটা হচ্ছে একটা আপনার আসামের নুমালিগড় থেকে এখানে আসে 131.5 কিলোমিটার এখানে, এবং আমাদের পার্বতীপুরে আসে। অলরেডি আমাদের 5000 কিলোমিটারের ডিজেলটা দেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি যে আমাদের আরও 5000 টন এখানে ডিজেল আসছে, এবং আমরা আশা করছি যে আমাদের সামনে আমাদের আরও পর্যাপ্ত এখানে ওরা হচ্ছে আমাদের সাপ্লাই দেবে, অবশ্যই ইন্ডিয়ার নিডস ফিক্স করে। যেহেতু এটা 2023 থেকে যবে থেকে এটা শুরু হয়েছে ডিজেল ডিপ্লোমেসি, এবং এটা আমাদের ফিক্সড প্রাইস করা হচ্ছে $5.5 থেকে, তো আমাদের ট্রান্সশিপমেন্ট কস্ট যেটা আছে সেটাও অনেক অংশে কমে গেছে। এবং ডিজেলটা আমাদের জন্য সবচেয়ে বড় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কেননা আমাদের পরিবহন খাতে এবং আমাদের এখানে আমাদের চাষাবাদে বা আমাদের চাষের ক্ষেত্রে আমাদের সেচ ব্যবস্থা বা ইরিগেশনের জন্য আমাদের মাসে আমি যদি তথ্য দেখি, আমরা 3,80,000 টন মেট্রিক টন আমাদের ডিজেল দরকার হয়। এখন সরকার যেহেতু এখানে একটা সংকটে পড়ছে, 2,70,000 এখানে মেট্রিক টনে নিয়ে আসে। ভারত যদি এখন এই ডিজেল ডিপ্লোমেসি দিতে থাকে, তাহলে কিন্তু এখানে বলবো যে ওরা হচ্ছে এক ধরনের ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইন ডিড। তো ওরা আগের যেখানে ওদের একটা যে নেগেটিভ ইমেজ ছিল, আংশিক হলেও কিন্তু এটা হচ্ছে একটু রেমিডি করার চেষ্টা করছে। হ্যাঁ, পারভেজ কুমার আব্বাসে আপনার কাছ থেকে একটু বিরতি নেই, কারণ আমাদের আরেকজন অতিথি ডক্টর সাব্বির আহমেদ, যার কথা বলেছিলাম যে উনি আলোচক হিসেবে ছিলেন, নিশ্চয়ই রাস্তায় অনেক জ্যামের কারণে আপনি আটকা পড়েছিলেন। আপনাকে স্বাগত দেশ সন্ধ্যায়। আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং পররাষ্ট্রমন্ত্রী এখন জানেন যে ভারত সফর করছেন, এবং এই ভারত সফর করবার পরেই তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার জন্য মরিশাসে যাবেন। এবং আপনার কাছে একটু মজার একটা বিষয় শেয়ার করে, যেটা বিবিসি সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করেছে, সেটা বলেছে যে একই বাণিজ্যিক ফ্লাইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তারা মরিশাসে যাচ্ছেন। তো এই যে একই ফ্লাইটে যাবার এবং ভারতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সরকার গঠনের 2 মাসের মধ্যে ভারত সফর, এইগুলোকে আসলে ঢাকা দিল্লির সম্পর্ক মনে হয় কি না যে টানাপোড়েনের জায়গা থেকে বের হয়ে তারা একটা নতুন সম্পর্ক স্থাপনের দিকে যাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে এটা একটা ভালো অবস্থা থেকে খারাপের দিকে গিয়েছিল। সেই কারণ আমরা সবাই জানি, সেগুলোর আমরা বিস্তৃত ব্যাখ্যা দিতে যাচ্ছি না।
বাট আমি যেটা বুঝি যে নির্বাচিত সরকার আসার সাথে সাথে আমার মনে হয় যে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে আমি মনে করি, এবং এই সম্পর্কটি আমার মনে হয় যে আরও শক্তিশালী হবে সামনের দিনগুলোতে। ইতিমধ্যে আমরা যে শুনেছি যে ভারতের সাথে ভিসা নিয়ে যে জটিলতা ছিল সেগুলো ভিসা আস্তে বন্ধ আস্তে করে দেওয়ার যে স্বাভাবিক হচ্ছে। এখন আমরা নিজের পরিচিত জনকেও শুনছি যে তারা মেডিকেল ভিসা পাচ্ছে। একটু অধ্যাপক সাব্বির আহমেদ, আপনার কাছে যদি জানতে চাই, আপনি যেটা বলছেন যে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, কিন্তু এই যে সফরের পরে আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে যখন তারেক রহমান এবং নেতৃত্বে বিএনপি সরকার শপথ নেন, সেই সময় কিন্তু তাদের লোকসভার স্পিকার সেখানে সেই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিল। কিন্তু এই যে তারপরে যে এই পরবর্তী সফর, এই যে সম্পর্ক টানাপড়ের জায়গা থেকে ভালো হচ্ছে, এর ফল আসলে দেশের মানুষ কতদিন পর, বা দেশের মানুষের আর কতদিন অপেক্ষা করতে হবে? না, আমি তো সেটাই বলছি যে তারা তো, দেশের মানুষ তো সেই ফল পাচ্ছে, যেহেতু এখন অনেকেই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, তো সেটা তো এই দেশের মানুষই যাচ্ছে, কারণ তারা তো সেই সুবিধা পাচ্ছে। এবং আমি পত্রিকা মারফত যেটা আমি শুনেছি বা জানি, যেটা সে এই জ্বালানি সংকটের এই সময়ে মানে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ভারতের সহায়তা নেওয়া। ভারত থেকেও আমরা জানি যে ডিজেল কেনার ব্যাপারেও একটা প্রক্রিয়া চলছে। আমি মনে করি যে আস্তে আস্তে যে বরফ তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে, এটা খুব অচিরেই গলবে, কারণ আমাদের এটা গলতেই হবে। কারণ ভারতের সাথে আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলোর সমাধান আমাদের বের করে নিয়ে আসতে হবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বছরই কিন্তু গঙ্গার পানি চুক্তির মেয়াদটা শেষ হচ্ছে। পানি আমাদের জন্য অত্যন্ত একটা ভাইটাল ইস্যু। সুতরাং আমরা স্বাভাবিক সম্পর্কে না যেতে পারলে এটা আমাদের দেশের স্বার্থে ক্ষতিকর বলে আমি মনে করি। এবং আপনি যে উদাহরণটা আমাদের সামনে উপস্থাপন করলেন, এটাও প্রমাণ করে যে আসলে দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্কের একটা ইতিবাচক পরিবর্তনের একটা প্রতীক হিসেবেও এটাকে আমরা দেখতে পারি, আমি মনে করি আর কি। ঠিক আছে, আপনি যে বিষয়টা আর বলছিলেন যে ইতিমধ্যে পারভেজ আব্বাসী স্যার যিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কে যে ডিজেল ডিপ্লোমেসি নিয়ে কথা বলছিলেন, যে ডিজেল ডিপ্লোমেসির এই সময়টাতে কিন্তু ভারত যে সহযোগিতা সেইটা ইতিমধ্যে আমরা দেখছি যে তারা দেবার কথা জানিয়েছে, এবং 17টি জাহাজে, আমি যেটা বললাম যে আসবার কথা ছিল, ইতিমধ্যে আমরা দেখলাম যে 9টি ইতিমধ্যে এসেছে। ভবিষ্যতে নিশ্চয়ই বাংলাদেশ যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশা ভারত রাখবেন। কিন্তু যে বিষয়টা আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ট্রান্সশিপমেন্ট যে বাতিল করা হলো, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। তো এই জায়গাটা আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের ব্যবসায়ীদের কিন্তু অনেক একটা চাহিদা ছিল যে এই জায়গাটা এত তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়া, 20 সালে চালু করে 25 সালে বন্ধ করে দেওয়া সুবিধা নিচ্ছিল। তো এই জায়গাগুলো আসলে কিভাবে তারা? না, দেখেন, ট্রান্সশিপমেন্টটা তো দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, আমরা যতদূর জানি। ওইটা মানে ট্রান্সশিপমেন্টের বিষয়টা মানে আমাদের দিক থেকে একটা বড় ধরনের সীমাবদ্ধতা ছিল। আমরা জানি না, আমরা জানতাম না যে আসলে এই যে ট্রান্সশিপমেন্টটা, এটা কিন্তু দিতেই পারে, এটার মধ্যে কোনো সমস্যা নাই ট্রান্সশিপমেন্ট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু যেটা হলো যে কোন শর্তে ভারতকে এই ট্রান্সশিপমেন্টের সুবিধাটা দেওয়া হয়েছিল, সে যে সেই শর্তগুলো কি বাংলাদেশের অনুকূলে ছিল কি ছিল না, সেই বিষয়গুলো আমরা কিন্তু তখন পরিষ্কার ছিলাম না। সুতরাং সেটা যদি বাতিল হয়ে থাকে, সেটা নতুনভাবে আবার হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই তার নিজস্ব স্বার্থের অনুকূলে হতে হবে। ওই চুক্তিটা যে কোনো চুক্তির মাধ্যমে সেই ট্রান্সশিপমেন্ট হতে পারে, কিন্তু ওই ট্রান্সশিপমেন্টের মধ্য দিয়ে ট্রান্সশিপমেন্টের কস্ট বেনিফিট এবং বাংলাদেশ বেনিফিটটা পাচ্ছে, সেটা কিন্তু যথাযথভাবে রক্ষিত হতে হবে, বাংলাদেশের স্বার্থ। এবং আমি আরেকটা কথা যোগ করে আমার কথা শেষ করতে চাই যে এই আলোচনাটা যেন সংসদে উপস্থাপনার মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আবার ফিরে আসবো, একটু বিরতি নিচ্ছি। দর্শক, যাচ্ছি বিরতিতে। দেশ সন্ধ্যায় আবারও স্বাগত জানাবো বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি দেশ সন্ধ্যায়। আমাদের আজকের বিষয় আর কেবল নিবেদিত বাংলাদেশ ভারত সম্পর্ক। যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল,
আমরা অধ্যাপক সাব্বির আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এবং তিনি বলছিলেন যে বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, কিভাবে আসলে এই চুক্তিটা হয়েছিল, কি হয়েছিল। পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে যদি জানতে চাই এই বিষয়টা আসলে আসলেই কি ধোঁয়াশা ছিল, নাকি একটা প্রতিহিংসা বলবো, বা বাংলাদেশকে একটা ভোগানোর জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়া আমি স্যারের হয়েছে? সাথে অনেক অংশে এটা একমত। এটা আমি বলবো যে আগে যে সরকার যে ছিল, মানে শেখ হাসিনা সরকার, তারা ওদের ওদের অনেক সময় ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে, কেন শুধু ভারতও নয়, ভারত, চীন, রাশিয়া অনেকেই হচ্ছে দরকারের চেয়ে বেশি অনেক সুযোগ দিয়ে ফেলেছিল। এটাই হয় যখন আপনি নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হন এবং পররাষ্ট্র বা পরাশক্তিদের উপর আপনি নির্ভরশীল হন যে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এবং একই অভিযোগ কিন্তু আমরা বলবো যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে শোনা যায়। কেননা হচ্ছে যখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শেষের সময় যখন ওই আমেরিকার সাথে যে ট্যারিফ এগ্রিমেন্ট করা হলো, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু আমরা আপনার প্রশ্নতে যদি ফেরত যাই, ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্টের স্বচ্ছতার ব্যাপারে যে প্রশ্নটা আছে, বা এটা নিয়ে যে নানান মনে যেখানে ভ্রান্তি আছে বা আশঙ্কা আছে, বা ডিসইনফরমেশন বা মিসইনফরমেশনও যদি হয় ভারতীয়দের কথা অনুযায়ী, এটার দোষ হচ্ছে আমাদের সরকারের, কারণ এটা পার্লামেন্টে এটা আলাপ আলোচনা হয় নাই। এবং আমি স্যারের সাথে একমত যে আমাদের এখন যে এই যে সফরটা হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর, আমার মনে হয় যে আমাদের পার্লামেন্টে একটা ব্রিফিং দেওয়া উচিত, যে এখানে হচ্ছে যাতে এটা এবং এটা প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার করা উচিত। কারণ অনেক কিছু হয়তো বা সেন্সিটিভ বিষয়ে আলাপ করা হয়, কিন্তু মোটামুটি এখানে যাতে জনগণের কাছে, যাতে এখানে জনগণের নির্বাচিত সরকার আছে, জনগণের নির্বাচিত বিরোধী দল আছে, এবং এটা জনগণের সংসদে যাতে এটা আলাপ আলোচনা করা হয়, যাতে এটাতে ভুল ভ্রান্তি যাতে না ছড়ায় বা গুজব না ছড়ায়। এবং ট্রান্সশিপমেন্ট আরেকটি বিষয় আছে, শুধু যে ভারত লাভ করতো তাদের উত্তর পূর্ব অঞ্চল বা নর্থ ইস্টার্ন স্টেটস যেটা আছে সেখানে, এখানে তাদের কার্গোগুলোর এখানে ডিস্টেন্সটা কমিয়ে দেওয়ার জন্য, তো ওটাই নয়, আমরাও কিন্তু লাভ করতাম। কারণ আমাদের রেডিমেড গার্মেন্টসের যে এক্সপোর্ট, যেখানে আমাদের রপ্তানি নির্ভরশীল দেশ, আমাদের 84% আমাদের রপ্তানি রেডিমেড গার্মেন্টস থেকে আসে। কিন্তু আমাদের অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের পোর্ট, আমাদের যে বন্দরগুলো বা এয়ারপোর্টের আমাদের কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি লিমিটেড। তো তার জন্য আমরা ওই ট্রান্সশিপমেন্টের সময় আমরা কিন্তু প্রায় $480 মিলিয়ন মতো 18 মাসে কিন্তু আমরা এখানে এটা এক্সপোর্ট করতাম গড়ে। তো এটা কিন্তু লুজ করেছে আমরা, এবং তার জন্য আমাদের ট্রান্সশিপমেন্ট ফেসিলিটিজের জন্য আমাদের রেডিমেড গার্মেন্টসের রপ্তানির উপর একটা চাপ আসছে। এই একই বিষয় আমি একটু যদি বলছি, মৈত্রী ট্রেন কিন্তু সেই সময় চালু ছিল, এখনো কিন্তু এটা বন্ধ আছে। আর একটা বিষয় বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু মাথায় আছে যে আইপিএল থেকে বাংলাদেশের মোস্তাফিজকে বাদ দেয়া। তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষের মাথায় এখনো ঘুরে ফিরে, যখন আপনি বলছেন যে যেহেতু সংসদের কথা বলছেন, সংসদের বিষয়গুলো নিয়ে আলোচনা, সাধারণ মানুষের কিন্তু আমরা নিশ্চয়ই দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সংসদে কিছু হচ্ছে বা সরকারের কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানুষ লিখছে, মানুষ বলছে, তারা কিন্তু থেমে নেয়। তো এই বিষয়গুলো আসলে মানুষের মুখ থেকে বা মানুষের মাথা থেকে ঝেড়ে ফেলানোর জন্য, বা ভারতের যে একটা ইন্ডিয়া আমরা যেটাকে বলি সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, এইগুলো আসলে ইন্ডিয়া আসলে কতটা বুঝবে, আপনার কাছে কি মনে হয়? একটু সাব্বির আহমেদ স্যার। না দেখুন, প্রথম কথা হলো যে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এন্টিটি, তার একটা আলাদা সত্তা আছে আর কি। বাট ওইটার বাইরে আপনার বিজেপি বলে একটা রাজনৈতিক দল, আবার বিজেপিরও কিছু চরমপন্থী উইং আছে আর কি। মূলত আমরা দেখি যে ওই চরমপন্থী গোষ্ঠীগুলো বাংলাদেশ বিরোধী তৎপরতায় অগ্রভাগে থাকে আর কি। হ্যাঁ, তো যেটা হলো যে এই যাবৎকাল যতটুকু হয়েছে, তো ওই গ্রুপটা বিশেষ করে দুই পক্ষ থেকেই তো এক ধরনের ছিল, মানে এক ধরনের চরমপন্থী বক্তব্য দেওয়া হচ্ছিল। আমাদের এখান থেকেও এক ধরনের আলট্রা ন্যাশনালিস্ট কথাবার্তা বলা হয়েছিল, যার ফলে একটা ভুল বুঝাবুঝি দুই পক্ষেই হয়েছে। ওই দিক থেকেও বিজেপিরও তৎপরতা ছিল আর কি। তখন মনে হয়েছে এই বাস্তবতা থাকবে, এটাকে মাথায় নিয়েই তো আমাদের সামনে এগোতে হবে। আমাদের দিক থেকে আমি মনে করি যে আলট্রা ন্যাশনালিস্ট বক্তব্য বা যে বক্তব্যটা আমাদের এই দুই দেশের সম্পর্কের মধ্যে একটা অবনয়ন ঘটাবে, আমাদের এই ধরনের কোনো বক্তব্য দেওয়া ঠিক না। যেমন ধরুন সেভেন সিস্টার্সকে আমাদের ভূগোলের সাথে একত্রিত করা, যে এই ধরনের বক্তব্য, হ্যাঁ, এই ধরনের বক্তব্য থেকে আমাদের সরে আসা উচিত। কারণ আমাদের বুঝতে হবে যে ভারতের সাথে সম্পর্কটা আমাদের জন্য, আমাদের সার্ভাইভালের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং
আমাদের যে জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, ওই যে কথাটা বারবার বলা হয় যে বিগত সরকার মানে অনেক কিছু, যেমন বিগত প্রধানমন্ত্রী বলেছেন যে আমি ভারতকে এত কিছু দিয়েছি যে সারা জীবন মনে রাখবে, ভারত আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে। থাকবে। তার মানে কি, এখানে এমন কিছু হয়তো দেয়া নেওয়ার বিষয় ঘটেছে যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে ছিল না, তাই না? সুতরাং এটা যেন না হয়, আমাদের সম্পর্কটা এমন জায়গায় থাকতে হবে যে ইকুয়াল ডিগনিটি, আমরা পরস্পরের প্রতি যেন মর্যাদাশীল একটা জায়গা থেকে এই সম্পর্কটা করতে পারি, এই চেষ্টাটা থাকতে হবে। ভারতের দিক থেকে একটা চাপ থাকবে, কারণ ওইখানেও তো একটা হকিশ গ্রুপ থাকে যারা বাংলাদেশকে সবসময় সাবডিউ করার একটা চিন্তা স্যার আপনার কাছে আবার ফিরবো। আমি একটু অধ্যাপক পারভেজ কবির আব্বাস আপনার কাছে যাবেন। স্যার যেটা বলছিলেন যে আমাদের সারভাইভ করতে হলে ভারতের সাথে সম্পর্ক দরকার আছে, এবং এমন কোনো কিছু বলবো না আমরা যেটা দুই দেশের সম্পর্কে আসলে প্রভাব ফেলে। এখন যেহেতু নির্বাচিত এবং সরকার এসেছেন, এবং এর আগে আমরা যদি ফিরে যাই 2017 সালে, কিছুক্ষণ আগে স্যার নিজেও যেটা বলছিলেন যে সেই সরকারের সময় যে বিভিন্ন কথোপকথন যেটা আমার সাধারণ মানুষ ভালোভাবে নেননি, দেশের মানুষ ভালোভাবে নেননি, এই সরকার আসলে কতটা সতর্কতার সাথে আপনার মনে হচ্ছে যে পাপ ফেলবে, এবং কতটা আসলে সতর্ক থাকা উচিত? যথেষ্ট সতর্কতার সাথে ফেলা উচিত, কারণ ভারতের ব্যাপারে আমাদের যে সেন্সিটিভিটি আছে এটা কিন্তু অত্যন্ত মানে অ্যাগ্রাভেটেড। তো সরকারের একটা ফাইন লাইন এখানে ওয়াক করতে হবে যে ভারতের সাথে একটা মর্যাদাপূর্ণ এখানে একটা সম্পর্ক যেটা সহযোগিতার উপরে আছে, এবং মিউচুয়াল রেসপেক্ট, একজন আরেকজনের হচ্ছে মানে পরস্পরকে সম্মান করা, এবং নিজেদের যেখানে যেসব জিনিসগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক, যে ওদের যে ভালনারেবিলিটি আছে একজন আরেকজনের, যেটা এখানে কৌশলগত দিকে যেগুলোর উপর অত্যন্ত গুরুত্ব দেয়, সেগুলোকে রেকগনাইজ করা। তো এর মধ্যে আমাদের আবার এই বর্তমান সরকারকে এটাও চিন্তা করতে হবে যে সামনে কিন্তু আমরা দেখছি যে পুরো বিশ্ব বাজারে এই বিশ্বের অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্প বলে যে একটা বিশাল বড় কালবৈশাখী ঝড় আসছে, আগের সেই নিশ্চিত এখন আর মানে অতীত আমরা নাই যে আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবো, ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করতে পারবো, তেল ও গ্যাস নিতে পারবো। তো ভারতের সাথে আমাদের আরো গভীর এখানে ইকোনমিক রিলেশনশিপ লাগবে, কিন্তু আমাদের সাথে ওদের সাথে যে $9 বিলিয়ন যে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে ওটা কমাতে হবে। কারণ আমাদের প্রোডাক্টগুলোর উপর যদি আপনার যদি আপনি শুল্ক দিয়ে দেন বা এখানে নানান ধরনের নন ট্যারিফ ব্যারিজ দেন, তাহলে কিন্তু ভারত বাংলাদেশের প্রতি সম্পর্ক একতরফা হয়ে যাবে। ওরা আমাদেরকে এখন বর্তমানে আমরা রপ্তানি করি হচ্ছে ওদের কাছে $2 বিলিয়ন মতো, ওরা $11 বিলিয়ন মতো রপ্তানি করে। তো এখানে হচ্ছে ট্রেডটা উইন উইন সিচুয়েশন হতে হবে। এবং আরেকটা জিনিস যেটা ভারতের কাছ থেকে আমাদের লাগবে, যার জন্য সহযোগিতা ওদের সাথে করতে হবে, যে আমাদের নেপাল এবং ভুটান থেকে প্রচুর এখানে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়। তো আমরা যদি ওদের কাছ থেকে, নেপাল এবং ভুটানের কাছে আমরা অলরেডি এগ্রিমেন্ট সাইন করছি, নেপাল থেকে আমরা আমদানি করছি হাইড্রো ইলেকট্রিসিটি, ওটার জন্য কিন্তু ভারতের থ্রু দিয়ে ট্রানজিটটা লাগবে। তো ভারতের গুডউইলটা ওখানে লাগবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি এখন আসিয়ানেও আমরা যদি যোগদান করতে চাই, তো ওখানেও যে আসিয়ানে যোগদান করার জন্য কিন্তু এখানে ভারতের সাথে সুসম্পর্ক রাখা, এবং জাপান যেখানে এখানে আমাদেরকে ওরা এডিবি যেটা আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিগ বি প্রজেক্ট শুরু করতে চেয়েছিল আগের সরকারের আমলে, ওটা যে নর্থ ইস্টের স্টেটসের সাথে বাংলাদেশের একটা কানেক্টিভিটি, এবং দরকার হলে যদি মিয়ানমারে নেওয়া যায়, এটাও কিন্তু একটা রাস্তা যেখানে আসিয়ানের মার্কেটের সাথে সম্পৃক্ত হওয়ার। তো আমাদের নানানগুলো কারণে আমাদের ডাইভার্সিফাই করা, আমাদের কাঁচা মাল এবং আমাদের জ্বালানি, এবং হচ্ছে যে আমাদের অবভিয়াসলি পিপল টু পিপল কন্ট্যাক্ট, এগুলো লাগবে। কিন্তু দুটো দেশেই কিন্তু হচ্ছে যে সতর্ক থাকতে হবে যে ঘরোয়া রাজনীতির কারণে যে হিংসা বিদ্বেষের ব্যবসা যদি করতে চায়, তাহলে কিন্তু এইটা যাতে এখানে কমানো যায় এবং একটা ন্যারেটিভ এটা চেঞ্জ হয়। পারভেজ কবির আব্বাস, আপনার কাছে একটু শেষে আবারও ফিরে আসবো, একটু স্যারের কাছে যদি জানতে চাই যে এই যে আমরা কিন্তু যখন তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলো, তারা কিন্তু তখন বলেছিল যে কূটনৈতিক দক্ষতা যেটা বাড়ানো, এবং ঢাকার কিন্তু বারবারই সমালোচনা হয়, এবং আপনারা নিজেরাও সমালোচনা করেন যে বাংলাদেশের পেশাদারিত্ব কূটনীতির যে দক্ষতাই বাড়ানোর যে বিষয়। তো ভারতের সাথে আসলে সম্পর্ক উন্নয়নে এই জায়গাটা আসলে আপনারা কতটা গুরুত্ব দিবেন বলে আপনার মনে হয়? এটা তো আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির জায়গাতে একটা বড় ধরনের দুর্বলতা আছে। আমাদের কনসিস্টেন্ট ভারত নীতি বলতে কিছু নাই। আমাদের ভারতের সাথে সম্পর্কটা অনেকটা আমাদের অ্যাডহক
বেসিসে, যে সরকার আসে তার মতো করে সাজে, পরের সরকার এসে এটাকে আবার উল্টিয়ে দেয়। আমি জানি না, সম্ভবত এবার আমার মনে হয় মানে না চাইলেও এই সরকারকে একটা অতীতের ধারাবাহিকতা মেনেই এগোতে হবে আর কি। অধ্যাপক সাব্বির, আপনার কাছে পরে আসবো, আবারও একটু পারভেজ করিম আব্বাসীর কাছে যাইতে চাই। সেটা হচ্ছে খুব যেটা বাংলাদেশের মানুষ রয়েছে, মানে মানুষের এক্সপেকটেশন, যেটা আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থান, এখন তৎকালীন প্রধানমন্ত্রী যিনি পলাতক এবং তিনি এখন ভারতে আশ্রয় আছেন, এবং তাকে ফেরত আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ আমরা দেখেছি, এবং বর্তমান সরকারও কিন্তু বলছে যে যেহেতু এটা চলমান প্রক্রিয়া, এটা চলবেই। তো এই সফরে আসলে এটা আসলে কতটা আপনার কাছে মনে হয় যে আলোচনা হতে পারে, বা এটার আসলে আউটকামটা আসলে কি হতে পারে, যে আসলে তাকে ফেরত আনবার বিষয়ে? এখন প্রোফর্মা যেটাকে বলা হয়, যে ধারণা করা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টার কথা অনুযায়ী, যেটা বক্তব্য অনুযায়ী উনি এটার এখানে নিশ্চয়ই ইস্যুটা উঠাবেন। কিন্তু এটাও আমরা জানি যে ভারতের এখানে বিভিন্ন কারণে, ঐতিহাসিক কারণে বলেন বা এক ধরনের কূটনৈতিক এখানে সক্ষতার জন্য শেখ হাসিনাকে হয়তোবা তারা হ্যান্ড ওভার করবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু বাংলাদেশকে চেষ্টা করতে হবে, যেটা ভারত একটা গুডউইল হিসেবে দেখাতে পারে, মেজার হিসেবে। ভারত শেখ হাসিনা তো একা নয়, এখানে তো আগের সরকারের অনেক এখানে নেতা নেতৃবৃন্দ আছে, তাদেরকে আস্তে আস্তে যদি এখান থেকে, এই দেশ থেকে যদি এখানে অ্যাসাইলাম দেওয়া থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে একটা গুডউইল মেজার হিসেবে কাজ করা যেতে পারে। এবং আওয়ামী লীগের যারা এখানে নির্বাসিত যারা আছেন ভারতে যারা এখানে আশ্রয় নিয়েছেন নানান কোর্ট কেসে মামলাতে, তাদের বাংলাদেশের সরকারের বিরুদ্ধে প্রচারণা থেকে যদি নিবৃত্ত করতে পারে, তিব্বতে দালাই লামাকে ভারত করেছে চীনের বিরুদ্ধে, তাহলে আমরা বলবো যে গুডউইল মেজার হিসেবে এটাকে ধরে রাখতে পারবো, বা এটাকে ধরা হবে যে ভারত হচ্ছে বাংলাদেশের সরকারের সাথে, বর্তমান বিএনপি সরকারের সাথে ওরা এই সম্পর্কে বিনিয়োগ করতে চাচ্ছে। ওকে, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। যেটা আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে আলোচনা আসলে আমরা দেখলাম, যে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে যদি এগিয়ে নিতে চাই, তাহলে দুই দেশের জন্যই সহনশীল, এবং দুই দেশের যে বাংলাদেশের যে প্রত্যাশা, সমতা, মর্যাদা এবং বিশ্বাস, এই বিষয়গুলো ভারতকে কিন্তু মাথায় রেখেই আগাতে হবে। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা বলা হয়, সেটা যেন কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে, সেই বিষয়টাও কিন্তু সবার মধ্যেই, বাংলাদেশের পক্ষেও এটা এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এবং আরেকটা যেটা বলছেন যে অ্যাডহক ভিত্তিতে না, জায়গাগুলো ঠিক রাখতে হবে, যে বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক আসলে কোন দিকে যাবে ভবিষ্যতের। আর এই সম্পর্কটাকে যেহেতু কাছের বন্ধু, কারণ মানুষ ইচ্ছে করলেই কিন্তু আমরা যেটা জানি যে কাছের প্রতিবেশীকে বদলাতে পারে না, তো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবার ক্ষেত্রে তো যদি পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে একটু ছোট্ট করে যদি জানতে চাই, যে এই সফরের মধ্যে আমরা যদি বলি যে বড় ধরনের আউটকাম আসলে কি ধরনের হতে পারে ঢাকা দিল্লি সম্পর্কে, যদি এক লাইনে হবে, হচ্ছে যে আগে যে বিগত 2 বছর যে তিক্ততা আছে, বা তার আগেও যে এখানে মানে শেখ হাসিনা সরকারের সঙ্গে এক পেশে যেখানে একটা সম্পর্ক ছিল, ওইটা থেকে কিন্তু এখানে একটা অ্যালাইনমেন্ট শিফট হচ্ছে, দুই দেশের সমতল এখানে যাচ্ছে, বা ইকুয়াল প্যারিটির সাথে। ধন্যবাদ পারভেজ করিম আব্বাসী, ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। নিশ্চয়ই আমাদের অন্য আলোচনায় আবারও দেখা হবে। এত সময় সাথে থাকবার জন্য ধন্যবাদ দর্শক, আপনাদেরও ধন্যবাদ। নিশ্চয়ই আবারও দেখা হবে আর কেবল নিয়মিত দেশ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।